দর্শক, রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করতে গিয়ে এই মুহূর্তে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং ঢাকার বাইরে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন জেলায় যে আন্দোলন হয়েছিল, একই পরিমাণ সেখানে নির্যাতন নির্মমতার গল্প আছে, প্রতিরোধের গল্প আছে, সেই বিষয়গুলো আসেনি। তো এটা খুবই কেন্দ্রীভূত, হয়তো পরিচিত মুখগুলো এখানে বারবার এসেছে। আমরা জাদুঘরের যারা দায়িত্বে আছেন বর্তমানে, তাদেরকে আমরা এটা বলেছি আমাদের অবজারভেশনগুলো যাতে এটা আরও বিস্তৃত করা হয়, আরও বাড়ানো হয়, এবং এখানে যাতে কোনো ধরনের দলীয় ইতিহাস পরিণত না হয়। এটা একটা প্রকৃত ইতিহাস চর্চার জায়গা এবং একটা জাতীয় ইতিহাসের কেন্দ্রে যাতে আমরা এটাকে রাখতে পারি। কারণ আমরা এর আগে দেখেছি, এর আগের সময়গুলোতে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও এটা হয়েছে, দলীয়করণ হয়েছে, একদল আসছে, পাঠ্যপুস্তক পাল্টে গিয়েছে, ইতিহাস পাল্টে গিয়েছে। আমরা চাই জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত যে কোনো ইতিহাস, বক্তব্য, জাদুঘর, সেটা যাতে একটা জাতীয় চরিত্র থাকে, যাতে সেটাকে সবাই ধারণ করতে পারে এবং প্রকৃত সত্যটাই সেখানে আসে। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ যে এখানে যে গতকালকে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা হয়েছে, প্রচুর মানুষ এখানে আসতেছে এবং যে চাপ সেটা সামলানোর সক্ষমতা কিন্তু বর্তমান জাদুঘরের কাঠামোর নেই। এখানে যথেষ্ট পরিমাণ নিয়োগ দেওয়া হয়নি, জনবল নিয়োগ দেওয়া হয়নি, এবং যেই পরিচালনা পর্ষদ, সেই পরিচালনা পর্ষদে মন্ত্রী এটার প্রধান আছেন। আমরা সংসদে কিন্তু এটা বলেছিলাম যে এই জাদুঘর একটা স্বায়ত্তশাসিত জাদুঘর হওয়া উচিত, কারণ এটা কোনো বিশেষ শাখা জাদুঘর না। একটা শাখা জাদুঘর বা আমলাতান্ত্রিকভাবে এই জাদুঘর যদি আমরা পরিচালনা করতে চাই, এই জাদুঘর জুলাই স্পিরিটকে ধারণ করে সেই ধরনের লোকদেরকে দিয়েই এই জাদুঘর পরিচালনা করতে হবে, বিশেষজ্ঞ লোকদেরকে দিয়ে। ফলে এটার একটা স্বায়ত্তশাসিত কাঠামো প্রয়োজন, আইন প্রয়োজন, এবং প্রায় 200-র মতো জনবল এখানে প্রয়োজন। এখন পর্যন্ত 15 থেকে 20 জন আছে এবং তারা ভলেন্টিয়ার দিয়ে আপাতত চালাচ্ছে। তো এইভাবে কিন্তু এটা খুবই ঝুঁকির মধ্যে এই জাদুঘরটা, নিরাপত্তাহীনতা এবং ঝুঁকির মধ্যে এই জাদুঘরটা আছে। ফলে আমরা সরকারকে দ্রুত আহ্বান জানাবো যে জাদুঘরটা যদি সঠিকভাবে পরিচালনা করতে চাই, মানুষের জন্য দেখার ব্যবস্থা করতে চাই, তাহলে এটা দ্রুত সময়ের মধ্যে এটা জনবল নিয়োগ দিতে হবে, তারা যাতে এটা দেয়, এবং এটা যাতে একটা স্বায়ত্তশাসিত জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা পায়, সেটা সেই অনুযায়ী আইন সংশোধিত হয়। এবং জাদুঘরে যারা শুরু থেকে অক্লান্ত পরিশ্রম করেছে, এখানে বিভিন্ন শিক্ষার্থী, বিভিন্ন গবেষক, বিভিন্ন দলমতের মানুষরা কিন্তু ছিল, একটা সর্বদলীয় একটা ব্যাপার ছিল, বা অরাজনৈতিক ব্যক্তিবর্গ ছিল যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল। সেই লোকদেরকে যাতে প্রায়োরিটি দেওয়া হয়, তাদেরকে অগ্রাধিকার দিয়ে, আমি মনে করি যারা গণ অভ্যুত্থানে ছিল, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে, তাদের মাধ্যমে এই জাদুঘরটি পরিচালিত হওয়া উচিত। ধন্যবাদ আপনাদের সবাইকে। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন নাহিদ ইসলাম। আমরা এতক্ষণ সেখানে সরাসরি যুক্ত থেকে শুনছিলাম তার বক্তব্য। আগামীকাল একদিনের সফরে চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ, গভীর সমুদ্র বন্দর পরিদর্শন ও জনসভায় অংশ নেওয়া সহ দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া সফর সূচি অনুযায়ী সকাল 9টায় মহেশখালীতে পৌঁছাবেন তিনি। সেখানে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন। এরপর চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া যাবেন। সেখানে যোগ দেবেন বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়ার অনুষ্ঠানে। দুপুরে প্রধানমন্ত্রী ফটিকছড়ি যাবেন। সেখানে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর হাটহাজারীতে হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন। সন্ধ্যায় চট্টগ্রামে হোটেল রেডিসন ব্লুতে দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি। চট্টগ্রাম ও কক্সবাজারে প্রধানমন্ত্রীর সফরের আরও খবর জানাতে ফটিকছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদ মুন্না।
মুন্না, প্রধানমন্ত্রীর সফরসূচি সম্পর্কে যদি আপনার কাছে বিস্তারিত তথ্য থেকে থাকে জানাবেন। ফটিকছড়িতে কি কি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর, এবং তার এই সফরকে ঘিরে সেখানে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে দেখছেন? ধন্যবাদ। আপনি যেমনটাই বলছিলেন, আগামীকাল 9 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া চট্টগ্রামের সফরের অংশ হিসেবে ফটিকছড়িতে আসছেন। আমরা জানি যে ফটিকছড়ি পেলাগাজী দিঘির পাড়স্থ ওনার জন্য অস্থায়ীভাবে হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। ওই হেলিপ্যাডে প্রধানমন্ত্রী হেলিকপ্টার অবতরণ করবেন এবং সেখান থেকে তিনি সড়ক যুগে জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আসবেন। সেখানে হেফাজত আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরের সাক্ষাৎ করবেন, যেখানে প্রায় দেশ বরেণ্য আলেমগণ উপস্থিত থাকবেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, আজকে যেখানে প্রধানমন্ত্রী বাবুনগর মাদ্রাসা যেখানে আসবেন সেখানে মঞ্চ প্রস্তুতি করা হয়েছে, ফটিকছড়ির বিভিন্ন প্রান্তের উন্নয়নমূলক কাজ করা হয়েছে, প্রস্তুতিমূলক কাজ করা হয়েছে। আমরা আজকে তারপরও বিস্তারিত আপনাদের একটু দেখাবো, আপনি যদি একটু দেখেন। এখানে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। আমরা একটু কথা বলবো এই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শাহ আয়ুব বাবুনগরের সাথে। আচ্ছা, আপনাদের সর্বশেষ প্রস্তুতিটা কেমন? সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনশাআল্লাহ আগামীকাল 9 তারিখ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেব আমির হেফাজত আল্লামা শাহ মহিবুল্লাহ সাহেব সাথে সাক্ষাতের জন্য আমাদের বাবুনগর মাদ্রাসায় উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমরা ওনার উপস্থিতির উপলক্ষে, আগমন উপলক্ষে আমরা যা কিছু ইন্তজাম করার ব্যবস্থা করার কাজ আমরা প্রায় সম্পূর্ণ দিয়ে করেছি আলহামদুলিল্লাহ। আমাদের ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের মাননীয় ইউনো এবং ওসি সাহেব এবং প্রশাসনের সবাই আমাদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। সেই হিসেবে প্রস্তুতির কাম প্রায় সম্পূর্ণ দিকে। দেশের কতজন আলেম এখানে উপস্থিত থাকবেন? আমাদেরকে 60-70 জনের মতো ওলামা ইকরাম সারা বাংলাদেশের থেকে হেফাজত নেতৃত্ববৃন্দ সবাইকে মিলে 80 জন মতো ওলামা ইকরাম তালিম কেন্দ্র বলেছেন। আমরা সেই হিসেবে তালিমকে তাদের দেখার ছবি সবগুলো পাঠানো হয়েছে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যেটা বলছিলাম, আমরা আপনাদেরকে যুক্ত করছিলাম বাবুনগর মাদ্রাসা হতে। বাবুনগর মুন্না, মাদ্রাসা আপনার কাছ থেকে আমরা জানছিলাম এই সফরের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। ফটিকছড়ি থেকে সহকর্মী মোর্শেদ মুন্না যুক্ত ছিলেন এতক্ষণ। সারা দেশের সমস্ত ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যেন লাভবান হয় সেই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। শনিবার সকালে ঝিনাইদহের শৈলকুপায় পেঁয়াজ ও পাট হাট পরিদর্শনের সময় আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান একথা বলেন। মন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন ধরে কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। সে কারণে তিনি সরেজমিনে পেঁয়াজ ও পাট চাষিদের অভিযোগ শুনেছেন। মন্ত্রী জানান, কেউ যদি কোনো পণ্য মজুত করে তার শাস্তির বিধানও রয়েছে। বলেন, মজুত করে সিন্ডিকেট করে পণ্যের মূল্য বাড়ানো যাবে না। প্রান্তিক কৃষকরা যেন লাভবান হয় সেজন্য বাজার নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং করা হচ্ছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, 1974 সালের বিশেষ ক্ষমতা আইন যেটা করে দিয়ে গেছে, সেখানে মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। শুধু যারা মজুতদারি করবেন তারা ভেবে চিন্তা করবেন। আমরা সমস্ত সিন্ডিকেট ভেঙে, সমস্ত সেক্টরের সব সিন্ডিকেট ভেঙে আমরা প্রান্তিক কৃষক যাতে লাভবান হয় সেদিকে এগিয়ে যাব। সাভারে পুলিশের তল্লাশির সময় মনারুল হোসেন বকশী নামে এক ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, পুলিশ ছাদে তল্লাশি করতে গেলে পড়ে যান মনারুল। তাকে উদ্ধার না করেই দ্রুত ঘটনাস্থল ছেড়ে যায় পুলিশ। এতে ক্ষোভ জানিয়েছেন বিএনপি ও ছাত্রদল কর্মীরা। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা জেলা পুলিশ। রায়ান বিন আমিনের প্রতিবেদন। সাভারের বিপিএটিসির নিরাপত্তা প্রহরী জাফর আলীর নাতি সৌমিককে বিয়ে করে রংপুরের পীরগাছা থেকে পালিয়ে আসে এক কিশোরী। তাকে উদ্ধারে বৃহস্পতিবার গভীর রাতে বিপিএটিসি আবাসিক এলাকার একটি ভবনে বসবাস করা জাফরের বাসায় অভিযান চালায় রংপুরের পীরগাছা থানা পুলিশ।
পরিবারের দাবি, বাড়িতে তল্লাশির এক পর্যায়ে কাউকে না পেয়ে পুলিশ সদস্যরা ছাদে ওঠেন। তখন ছাদে ছিলেন জাফর আলীর ছোট ছেলে মনারুল হোসেন বকশী। কিছুক্ষণ পর বিকট শব্দ পেয়ে মনারুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দৌড় দিন আমি আসিয়া বাকিগুলো শুদ্ধাই নেছে নামিয়া কয়ে পারলে এখানে কাছেগুলো কোনো মেডিকেলে নেন, গাড়ি তুটিয়ে গাড়ি টান দিয়ে ওরা চলে গেল। এটাও তারা কৌতূহল করলো না যে কি পড়লো, আমরা পুলিশের লোক একটু খতিয়ে দেখি। ওরা আগে আমাকে দুই বাইরে খুঁজছে, আমার বাইক নেড়ে খুঁজছে, এরা ওই উদ্দেশ্য নিয়ে আইছিল, আসবে কেন? ঘটনার পর মনারুলকে উদ্ধার না করে পুলিশেরা দ্রুত চলে যায়। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। মারা গেছে হচ্ছে ওর ডান পায়ের একদম মাঝখানে এখনো স্টিল রড লাগানো, এটা যে এই শীতে খোলার কথা, ঠিক আছে? তো ও তো জীবনে কখনো ছাদ থেকে লাভ দেওয়ার কথা না। পড়ে গিয়েছে, পুলিশ সেখানে আছে, আমি স্বচক্ষে নিজেই দেখছি, কিন্তু পুলিশ তার কোনো সহযোগিতা নাই যে তাকে ট্রিটমেন্ট করতে হবে, হাসপাতালে নিতে হবে, এরকম কোনো ভূমিকা ওনাদের দেখিনি আমি। ওয়ালও আছে, তো লাভ দিতে হলে ওয়ালে উঠে তাকে লাভ দিতে হবে, ওয়াল উঠে না উঠে তো সে লাভ দিতে পারবে না। কেউ ধাক্কা দিলে বা স্লিপ করলে যেভাবে পড়লে যে একবারে কাছাকাছি ওইভাবে পড়ে, এই ধরনের পড়া পড়ছে। আর উনি যদি ইচ্ছাকৃতভাবে লাভ দিত তাহলে অনেক দূরে যাওয়া পড়তো, 5 তলা থেকে মিনিমাম স্পেস থাকতো একটা পড়ার, কিন্তু সেই স্পেসটা নাই। পুলিশ বলছে, কারণ খতিয়ে দেখতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে প্রধান করে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সাভার থানায় না জানিয়ে রংপুরের পুলিশ সদস্যদের চলে যাওয়ার বিষয়টিও খতিয়ে দেখতে বলা হয়েছে। থানার ওসি সাহেবকে ফোন করছি যে এরকম একটা সিচুয়েশনে আপনারা এখন এইভাবে রেখে গেলেন, দায় দায়িত্ব তো আপনারা ভিকটিম, আপনারা খোঁজাখুঁজি করছেন, আপনারা তল্লাশি করছেন। এই ঘটনায় এখনো কোনো মামলা করেনি নিহতের পরিবার। হাসান আহমেদ, ৭১। প্রবাস জীবনের স্বপ্ন ও প্রতারণায় সিলেটে বাড়ছে বিবাহ বিচ্ছেদের সংখ্যা। লাল পাসপোর্টের আশায় প্রবাসীদের বিয়ে করে প্রতারিত হচ্ছেন অনেকেই, এতে ভাঙছে সংসার। সিলেট জেলা রেজিস্ট্রার কার্যালয়ে গত 1 বছরে তালাক নিবন্ধিত হয়েছে 2532টি। অন্যদিকে সিটি কর্পোরেশনে চলতি বছরের প্রথম 6 মাসেই 264টি তালাকের আবেদন পড়েছে। তালাক আবেদনকারীদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি। আরো জানাচ্ছেন হোসাইন আহমদ সুজাদ, ছবি তুলেছেন তারেক আহমদ সানি। সিলেট জেলা রেজিস্ট্রার কার্যালয়ের গত বছর মোট নিবন্ধিত বিবাহের সংখ্যা 20,485টি। বিপরীতে তালাক নিবন্ধিত হয়েছে 2,532টি। অন্যদিকে সিলেট সিটি কর্পোরেশনে 2024 সালে তালাকের আবেদন পড়ে 313টি। এর মধ্যে 142টি পুরুষদের এবং 171টি নারীদের। 2025 সালে এই সংখ্যা প্রায় 74% বেড়ে দাঁড়ায় 545টিতে। এর মধ্যে 252টি স্বামীর এবং 293টি স্ত্রীর আবেদন। আর 2026 সালের প্রথম 6 মাসেই তালাক আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে 264টিতে। এই সামাজিক সংকটের জন্য অভিভাবকদের প্রবাসী পাত্রের প্রতি বেশি ঝুঁককেই দায়ী করলেন বিশেষজ্ঞরা। একটা মিচুইট ছেলে এবং একটা মিচুইট মেয়ে যখন অ্যাডাল্ট হয়ে যাবে, বিয়ের উপযুক্ত হবে, তাদের মত নেওয়াটা উচিত। মেয়েদেরকে কিন্তু বিদেশে পাঠানোর ক্ষেত্রে বেশি প্রবণতা থাকে বিয়ের মাধ্যমে, আর বিয়ের মাধ্যমে যেহেতু প্রবণতা থাকে এবং তারা যখন বিদেশে যায় অ্যাডজাস্ট করতে পারে না। আইনজীবীরা জানান, প্রবাসীদের দীর্ঘ অনুপস্থিতি অর্থনৈতিক প্রতারণা এবং আইনি জটিলতাও সম্পর্ক ভাঙার অন্যতম কারণ। এই যে স্বামী নাই, এই বিয়ে কিভাবে টিকে? এরা তো এই গার্জিয়ানরা মেয়েটাকে নেয় কাজের মানুষের মতো ঘরে কাজ টাজ করায়। মেয়েরা ধৈর্য ধরে 1 বছর থাকে, 2 বছর হইলে আর মেয়েরা থাকতে পারে না। এই যে টেলিফোনে বিয়ে হইল, পরবর্তীতে ছেলে এই মেয়েকে আর সংসারে রাখে না। ইয়াং জেনারেশন আছে যে বাংলাদেশি হেরিটেজের যারা আছে, ওরা এখানেই তাদের লাইফ এবং এখানেই তারা বিয়ে করতে চায়, এখানেই সংসার করতে চায়, কিন্তু পারিবারিক এটা প্রেশারের কারণে ওরা অনেক সময় বাংলাদেশে যায়, গিয়ে বিয়ে করে। তখন দেখা যায় এই ছেলে এবং মেয়ের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না এবং তখন ওই বিয়েটা ভেঙে যায়। প্রবাসী মোহের এই অন্ধদৌড় বন্ধ না হলে সিলেটের পারিবারিক কাঠামো আরও ভঙ্গুর হয়ে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, সিলেট। কুড়িগ্রামে সরকারি বরাদ্দের চাল পাননি বানভাসীরা। জনপ্রতিনিধিদের অভিযোগ, নাগেশ্বরী উপজেলার নির্বাহী কর্মকর্তার অবহেলায় তারা বঞ্চিত হয়েছেন।
এছাড়া হাট ইজারার টাকা সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। রাজু মোস্তাফিজের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কুড়িগ্রামে জুন জুলাই মাসে 2 দফায় বন্যা আক্রান্ত হয় জেলার সদর, উলিপুর, ভুরুঙ্গামারী, নাগেশ্বরী ও রৌমারী উপজেলা। বন্যা, নদী ভাঙন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার 9টি উপজেলায় 275 মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে নাগেশ্বরী উপজেলার 3000 মানুষের জন্য 30 মেট্রিক টন চাল ও 100 প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেওয়া হলেও মাত্র 30 প্যাকেট শুকনো খাবার বিতরণ করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা। জিআর বাবদ 30 টন মাল বরাদ্দ হয়েছে, কিন্তু আমাদের ওই অঞ্চলে বন্যা দুর্গত এলাকায় কোনো চাউল বিতরণ করা হয় নাই বা আমাদেরকে কোনো ডিও দেওয়া হয় নাই। নাগেশ্বরী উপজেলায় বন্যার্ত ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ চাল এখনো বিতরণ হয়নি। জনপ্রতিনিধিদের অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে বন্যা কবলিত নয় এমন এলাকায় 30 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়ে বাকিটা গুদামবন্দি রাখা হয়েছে। জুন মাসের তাড়াহুড়োর কারণে ওই সময় একটা বন্যার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু পরে আর বন্যাটা হয়নি। এছাড়া ইউএনের অবহেলার কারণে সময়মতো ছাড়পত্র না পাওয়ায় টিসিবি চাল উত্তোলন করতে পারেননি ডিলাররা। ফাইল ইউএনও স্যারের কাছে দেওয়ার পরেও নাকি ফাইলটা সই হয়নি, না হওয়ার কারণে 22 তারিখের আগে সইটা না হওয়ার কারণে ওই টিপে জুন মাসের যে বরাদ্দটা ছিল সেটা ল্যাপস হয়ে ফেরত চলে গেছে। টিসিবির কার্ডটা তো ম্যাক্সিমাম দরিদ্র মানুষের, সেই দরিদ্র মানুষগুলো 5 কেজি করে চাল কম পয়সায় পাইলে তাদের উপকার হয়, ফ্যামিলির উপকার হয়। আমার জানা মতে তারা এটা পায়নি। এখন চলতি বছর এপ্রিল মাসে নাগেশ্বরী উপজেলায় রায়গঞ্জ হাট ইজারা দেওয়া হয় 26,66,000 টাকায়, কিন্তু নিয়ম অনুযায়ী এই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা থাকলেও ইজারাদার আজিজুল হক তা দেননি। এসব অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বন্যা না হওয়ার কারণে চাল গুদামে রাখা হয়েছে। তিনি হাট ইজারার অনিয়মের দায় চাপান ভূমি কর্মকর্তার ওপর। বন্যা না হওয়ার কারণে আমরা চালটা তুলে খাদ্য গুদামেই রেখে দিয়েছি। এটা বর্ষা মৌসুম বা কোনো সমস্যা দেখা দিলে আমরা জনগণকে ডিস্ট্রিবিউশন করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে রেখেছি। এসব অনিয়মের তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা। হাসিবা আলী বর্ণা, 71। দর্শক, এই মুহূর্তে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশে বক্তব্য রাখছেন ডাক্তার জোবায়দা রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সকল সদস্য, দেশের চিকিৎসক সমাজ জানাই আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। আমি বিশ্বাস করি ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ড্যাব, বাংলাদেশের চিকিৎসক সমাজের মানবিকতার ও পেশাগত উৎকর্ষতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমি বিশ্বাস করি ড্যাব তার ঐতিহ্য, পেশাগত মানবিকতার ও পেশাগত উৎকর্ষতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমি বিশ্বাস করি ড্যাব তার ঐতিহ্য, পেশাগত সক্ষমতা ও মানবিক অঙ্গীকার ধারণ করে ভবিষ্যতেও চিকিৎসকদের কল্যাণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজ ড্যাবের 37তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ড্যাবের প্রতিটি সদস্যকে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি। সকলকে ধন্যবাদ। দর্শক, ড্যাবের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ডাক্তার জোবায়দা রহমান। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এই মুহূর্তে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি শুনে নেব তার কথা। ভূমিকাটা সরকারকে ফেসিস্ট হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে বেপরোয়া করে তুলেছিল। একদিকে দলীয় কর্মীদের এই দুইটা মিলে একটা ভয়ঙ্কর রূপ নিয়েছিল। অবশ্য মিডিয়া সকলের অবস্থা একই ধরনের ছিল না, অনেকে অপকর্মের প্রতিবাদও করেছে। এই প্রতিবাদ করতে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছে, হাউস বন্ধ করে দেওয়া হয়েছে, ডিক্লারেশন বাতিল করা হয়েছে। এই সব মেনেও তারা প্রতিবাদ করেছে, আমরা তাদেরকে মোবারকবাদ জানাই। এটি জাতির বিবেক, এটি জাতির দর্পণ, এমনই হওয়া উচিত।
এরপরে আপনারা দেখলেন 18 সালে যখন কোটার বিরুদ্ধে ছাত্ররা রাস্তায় নামলো, তখন দমন করার জন্য হেলমেট বাহিনী, মুগর বাহিনী পাঠানো হলো, কিন্তু ছাত্রদের তুমুল আন্দোলনের সামনে এটা টিকেনি। সরকার তখন রাগ করে গুছা করে বলল, যা এখন থেকে আর কোনো কোটাই থাকবে না, সব উঠাই দিলাম। দর্শক, জামায়াতে ইসলামের উদ্যোগে আয়োজিত জুলাই এখনো শেষ হয় নাই শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে কথা বলছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।